প্রিয় দর্শক সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গেই আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শীতে সাধারণ রোগ ব্যাধি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমেই পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার এম.এ. জলিল চৌধুরী 1954 সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1978 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মেডিসিন বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের, নতুন বছরের, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আমিও আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এনটিভির যত দর্শক এবং শুভেচ্ছা আছে সবাইকে এই নববর্ষের শুভেচ্ছা আমি জানাচ্ছি। স্যার, শীতের সময়ে সাধারণত আমরা দেখি যে কিছু কিছু স্পেসিফিক রোগের প্রকোপ খুব বেড়ে যায়। সাধারণত কোন কোন সমস্যাগুলো এই শীতে বাড়ে বলে মনে করেন আপনি? জি, ধন্যবাদ। যে এটা শীতকাল এবং শীতে অনেক ধরনের অসুখ বিসুখ আসে। যদিও শীত অনেকের জন্য আনন্দের বিষয়, যে এই শীতে অনেকে নতুন নতুন জামা কাপড়, ভালো জামা কাপড় পরতে পারে, এটা যেমন ঠিক। আবার অনেকের জন্য শীত কিন্তু একটা দুর্বিষহ কষ্টের জন্য কষ্ট নিয়ে আসতে পারে। সেটা যেমন শীতে কিছু অসুখ বিসুখ বাড়ে, সেটাকে আমরা যদি এভাবে ভাগ করি, 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো সুস্থ সবল তারাও কিন্তু শীতে বিভিন্ন অসুখে আক্রান্ত হতে পারে, একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো যারা নাকি এমনি দুর্বল, অন্য কোনো অসুখে আক্রান্ত থাকে, তারা কিন্তু শীতের সময় আরও বেশি আক্রান্ত হতে পারে। এই দুইটা গ্রুপে বেশি শীত আক্রান্ত হয়। তো এর ভিতরে মনে করেন এই কমন অসুখগুলো যেগুলো হয় শীতে, একটা হলো শীতে সর্দি, কাশি, হাঁপানি, এগুলা বাড়তে পারে আর কি। সেটা হলো বিভিন্ন কারণে হয়, একটা ভাইরাস দিয়ে হয়। বিভিন্ন ভাইরাস ওই সময় ঘোরাফেরা করে বলে মনে করা হয়। যেমন এগুলা সিনসাইটিস ভাইরাস আছে, আরবি ভাইরাস আছে, অনেকগুলো ভাইরাস আছে, এগুলা জন্য হইতে পারে। শিশু এবং বৃদ্ধদের মধ্যে কিন্তু বেশি দেখা যায়, দুইটা আক্রান্ত হতে পারে। আরেকটা হলো শীতে কিছু কিছু ফুলের রেণু, যেগুলো নাকি নতুন ফুল ফুটে গাছে বা পরাগ ফুটে, ওই সময় অ্যালার্জেন হিসেবে কাজ করে। অ্যালার্জি হিসেবে কাজ করে, ওগুলো জন্য অসুখ হতে পারে। তো সেক্ষেত্রে মেইনলি যেটা হয় সর্দি, কাশি, এবং ওই সময় দেখা গেছে হাঁপানিটা অনেকের বেড়ে যায়। কারণ দেখা গেছে শীতের শুরু এবং শীতের শেষ, ওই সময় কিন্তু ভাইরাসের জন্য আক্রান্ত বেশি হয় এবং এই ফুলের জন্য আক্রান্ত বেশি হয়। ভাইরাসটা বেশি অ্যাক্টিভ হয়ে যায় কি এই সময়টাতে? একটু অ্যাক্টিভ হয়ে যায়। আরেকটা কারণ হলো যে শীতে কেন বেশি হয়। শীতে কেন বেশি হয়, এটা একটা প্রশ্ন আসতে পারে। শীতে বেশি হয় টেম্পারেচার ভেরিয়েশন হয়, কারণ হঠাৎ গরমের পরে শীত শুরু হয়। এই জন্য যে টেম্পারেচার ভেরিয়েশন হয়, সেই জন্য কিন্তু ভাইরাসগুলোর সংক্রমণ বেশি হচ্ছে। আবার আমাদের শরীরে এমন একটা প্রক্রিয়া আছে যেখানে যে টেম্পারেচার যদি তার বেশি ঘটে, তখনও কিন্তু শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন ধরনের হইতে পারে। সেই জন্য হাঁপানি, এই ধরনের জিনিসগুলো কিন্তু বেড়ে যায়। তার ভিতরে সবচেয়ে মারাত্মক নিউমোনিয়া। শিশু হোক, মানে বৃদ্ধ হোক, প্রাপ্তবয়স্ক হোক, তবে শিশু এবং বৃদ্ধদের বেশি হয় আর কি। ওই সময় সর্দি তো পানি নাকি দিয়ে পানি পড়লো, একটু কষ্ট হলো, মাথা ব্যথা হলো, হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু নিউমোনিয়া সবচেয়ে খারাপ, মানে এটার যেমন প্রপার চিকিৎসা না হলে যেমন ইভেন মৃত্যু অবধারিত। এটা সবার জন্য একটু জানতে চাই আমরা যে নিউমোনিয়া, তাহলে আপনি তো বলেছেন যে সাধারণ সর্দি কাশিও হতে পারে, তো আসলে নিউমোনিয়া হয়েছে কি না সেটি একদম প্রাথমিক অবস্থায় বোঝার উপায় কি? নিউমোনিয়া সিমটমটা 2 ভাগে ভাগ করা যায়, একটা শিশুদের আর একটা হলো বয়স্কদের। বয়স্কটা বোঝা সহজ, সেটা আমি পরে বলছি। শিশুদের যদি কাশি হয়, তো শিশুদের কাশি তো সাধারণ সর্দি, কাশি, হাঁপানি, ব্রঙ্কোলাইটিস কারণ হইতে পারে। যদি দেখা যায় শিশু যারা একটু বয়স্ক, তারা বুকে ব্যথা বলতে পারে, বা তাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে, এমন যদি জ্বর থাকে, যে কোনো সর্দি কাশির সাথে জ্বর থাকে, তার যদি শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, তাহলে বুঝতে হবে তার নিউমোনিয়া হয়েছে। বয়স্কতা বলে একই কথা, যদি ওনার যদি এরকম সর্দি কাশি থাকে, যদি জ্বর থাকে, এবং যদি শ্বাস প্রশ্বাস বড় হয়, এবং অবশ্য ডাক্তাররা কিন্তু পরীক্ষা করলে, বুক পরীক্ষা করলে নিউমোনিয়ার লক্ষণ কিন্তু সহজে বুঝতে পারেন। আর পরে তো অন্যান্য রক্ত পরীক্ষা, এক্সরে আসি, কিন্তু ডাক্তাররা কিন্তু বুক পরীক্ষা করলে, যেটা আমরা ডাক্তাররা ব্যবহার করি স্টেথোস্কোপ, সেটা দিয়ে যদি বুক পরীক্ষা করা হয়, তাহলে নিউমোনিয়া বোঝাটা কঠিন কিছু না।
আচ্ছা, তো জটিলতা কি আছে যদি সঠিক সময়ে যদি এই জিনিসটা ধরা না পড়ে কি ধরনের সমস্যা হতে পারে? আমরা যতদূর জানি যে নিউমোনিয়া থেকে যে আপনি যেটি বলছিলেন যে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আছে, তো ওই ঝুঁকিতে যাতে না যাওয়া লাগে তার আগ পর্যন্ত কি করণীয়? না, নিউমোনিয়ার ঝুঁকি তো সবচেয়ে বড় ঝুঁকি কিন্তু কিনা বলে মৃত্যু। কারণ পৃথিবীতে শুধু আমাদের দেশে না, পৃথিবীর বহু দেশে কিন্তু শিশু এবং বৃদ্ধরা বিশেষ করে যারা মাঝামাঝি বয়সে তারাও তো ভয়ের কিছু নাই, কিন্তু যারা শিশু এবং যারা বৃদ্ধ তাদের নিউমোনিয়া আক্রান্ত হলে যদি ঠিকমতো চিকিৎসা না হয় অবশ্যই মৃত্যু হয়। কারণ নিউমোনিয়া দুই ভাগের হতে পারে। একটা হলো এই যে ভাইরাস দিয়ে যেটা বললাম, ভাইরাস নিউমোনিয়া, যেটা কোনো ওষুধে কাজ করে না। আরেকটা হলো আপনার যেটা নিয়ে রোগ জীবাণু দিয়া, ব্যাকটেরিয়া দেওয়া হয়, সেটা কিন্তু প্রপারলি চিকিৎসা করা সম্ভব যদি ঠিকমতো ডায়াগনোজ করা হয়। এবং সেখানে চিকিৎসা না করলে মৃত্যু তো পরের কথা, কিন্তু তার মাঝে যদি চিকিৎসা যদি ঠিকমতো না হয় তাহলে নিউমোনিয়ার পরে যেটা হয়, নিউমোনিয়ার পরে বুকে পানি জমতে পারে। নিউমোনিয়া ভালো না হলে ওই লাংসটা কিন্তু নষ্ট হতে পারে, ওই লাংসটা পরে কার্যক্ষমতা হারিয়ে যেতে পারে এবং লাং অ্যাবসেস পুজ জমতে পারে। সেটা পরে কিন্তু আর সহজে চিকিৎসা ভালো হয় না যদি না লাংসটা কেটে না ফেলা হয়। আচ্ছা, তো আরও কিছু রোগের কথা বলছিলেন যেটি শীতকালে অনেক বেশি বেড়ে যায় বা হওয়ার সম্ভাবনা থাকে, যেমন হচ্ছে হাঁপানিজনিত বা শ্বাসকষ্টজনিত সমস্যা বা অ্যালার্জিজনিত। সেক্ষেত্রে আসলে করণীয় কি যাতে ওই দিকটাতে আমাদের শিশুরা বা যারা সাধারণ রোগী আছেন তারা যেতে না চায়? একটা কিছু হলো করণীয় কি, আরেকটা হলো করণীয় সব কিছু মানা সম্ভব নয়। যেটা করণীয় মানা সম্ভব সেটা হলো শীতে যে সবচেয়ে প্রধান কারণ হলো এই যে এখন দেখবেন যে সন্ধ্যার সময় কিন্তু একটু হালকা মানে গরমে থাকে কিন্তু শেষ সাথে শীত লাগে। আপনি ধরেন বাচ্চাটা ঘুমাইছে, গরম লাগলো, ফ্যান বেশি চালিয়ে দিলেন, ঘুমাই গেল সে, কিন্তু শেষ সাথে যে প্রচণ্ড শীত লাগছে আপনি খেয়াল করেন না, তার গায়ে কাপড় দেওয়া হলো না, তার কিন্তু ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা নিউমোনিয়া হতে পারে। আবার তার যে প্রবণতা থাকে সর্দি, হাঁপানি, কাশি, তাহলে কিন্তু তার হাঁপানি কিন্তু বেড়ে যেতে পারে। তো এখন তো শীতে তো সবাই আমরা আক্রান্ত। বহু মানুষ আছে দেখবেন, আপনি দেখবেন রাস্তা পাশে শুয়ে আছে, তাদের কিন্তু সর্দি, কাশি, হাঁপানি কিছুই হচ্ছে না। কিন্তু আবার আপনার আমার ছেলে বা অনেকের ছেলে কিন্তু ভালো ঘরে বসে আছে, তার কিন্তু সামনে ঠান্ডা লেগে যাচ্ছে। এটা কারণটা হলো এই যে হাঁপানিটা কিন্তু অনেকটা বংশানুক্রমিক, অনেকটা বংশানুক্রমিক, বিশেষ করে শিশুদের হাঁপানি। যাদের বংশে প্রবণতা থাকে তাদের কিন্তু এই জিনিসটা হয়। তাদের যদি বংশে যদি হাঁপানি থাকে তাইলে আপনি দেখবেন যে তাদের সামান্য তারতম্যের কারণে কিন্তু এই সিজনে কিন্তু অল্পতেই হাঁপানিতে তারা আক্রান্ত। প্রথম কাজটা হলো এই ভেরিয়েশন থেকে তাকে মুক্ত করা, যেন ঠান্ডা গরম যে পার্টিকুলার আছে অ্যাডজাস্ট করতে পারে, এগুলো একটা। দ্বিতীয়ত কথা হলো আপনার কিনা বলে অতিরিক্ত ঠান্ডাতে এক্সপোজ না যাওয়া, তারপর সকালে গরম পানি গোসল করা, এবং বাড়িতে বেরোলে যেন নাকে মুখে ঠান্ডা না ঢুকে সেটা ব্যবস্থা করা। এবং অ্যালার্জেন তো ঘুরে ফিরে বেড়াচ্ছে, আকাশে বাতাসে সবখানে আমাদের অ্যালার্জি আছে। যেটা আপনি বলছিলেন যে এখন সময় যে ফুলের রেণু পরাগ এগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো কিন্তু মেইন অ্যালার্জেন। কিন্তু এগুলো তো মুক্ত করা সম্ভব না, তারপরও কেয়ার সাবধান যদি হয় তাহলে অনেকে মাস্ক পরতে পারে, বা ঘরে বাইরে তো যাওয়া বন্ধ করা যাবে না, মাস্ক পরতে পারে। আরটা হলো ঘরে কিন্তু যদি যেসব ঘরে যাদের বাচ্চা কাচ্চার হাঁপানি আছে তারা কার্পেট পাপোশ না রাখা ভালো। কারণ কার্পেট পাপোশে এক ধরনের জীবাণু থাকে, মাইট বলা হয়, মাইট, হাউস ডাস্ট মাইট। যারা ওই কার্পেট, পাপোশ, পুরানো কাপড়, বইপত্র যেখানে আমরা রাখি, পত্রিকা যেখানে আমরা কিন্তু এখন দেখি যে শীতকালে যে অনেক পুরনো সোয়েটার বা এই যে উলের বিভিন্ন কাপড়গুলো অনেক পুরনোগুলো তারা ইউজ করছে না ধুয়েই, সেটাও সেখানে অ্যালার্জি হতে পারে, মাইট থাকতে পারে। তো ওগুলাকে নিয়ম হলো ওই ঘরে পরিষ্কার রাখা, ভালো এয়ারি রাখা, এবং সূর্য তাপে ঢুকতে পারে। এবং কার্পেট, পাপোশ, পুরনো কাপড় চোপড়, পত্রিকা যদি কোনো জামা থাকে এগুলোকে ওই ঘরে না রাখা, এটা মানা সম্ভব। ঘর ঝাড়ু দেওয়ার সময়, বিছানা ঝাড়ু দেওয়ার সময় অ্যাটলিস্ট যেন ওই সময় আসে যেন বাচ্চারা বা যার হাঁপানি আসে যেন কাজ না থাকতে পারে, এইটা। আর যে ওষুধগুলো লেখা হয়, ডাক্তার সাহেব যে ওষুধগুলো লেখেন, এগুলো যেন একটু নিয়মিত ব্যবহার করা হয়, বিশেষ করে হাঁপানির শুরুতে যেন নিয়মিত ব্যবহার করা হয়। ইনহেলার একটা ওষুধ আছে ডাক্তার সাহেব লেখেন। এটা স্যার আমি একটু জানতে চাইবো, অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা কাজ করে, ইনহেলারটা ইউজ করতে বেশিরভাগ রোগীরাই অনাগ্রহ দেখান। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন? আসলে কি তাদের এই ভয়টা, বা একবার ইনহেলার ইউজ করা শুরু করলে সারা জীবন করতে হয়, এই ভয়টা কিন্তু তারা পেয়ে থাকেন, তখন কি বলেন? তিনটা জিনিস এখানে আসছে আপনার কথায়। একটা হলো ইনহেলার মানে ভয়, এটা কিন্তু অমূলক। ইনহেলার সবচেয়ে নিরাপদ ওষুধ, কারণ আপনি যদি ওষুধ খান, প্রেসক্রাইব করেন ওষুধ, তাহলে সেটা রক্তে যাবে এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হবে। ইনহেলার একমাত্র ওষুধ যেটা রক্তে যাবে না, সেটা শ্বাস, যেমন মলম যে আমরা দিই, মলম তো রক্তে যায় না, ইনহেলার একটা মলমের মতন, সরাসরি গিয়ে শ্বাসনালী মলমের মতন, সেটা এটা রক্তে যাবে না, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললে হয়। কিন্তু এই ভয়টা যে কেন আসলেও এটা কিন্তু আমাদের অজানা আর কি। তো সেটা ইনহেলার সবচেয়ে নিরাপদ ওষুধ, এই একটা জিনিস আমাদের দর্শকরা জানতে হবে। 2 নম্বর হলো
দুইটা ইনহেলার সাধারণত প্রেসক্রাইব করা হয়। একটাকে বলা হয় সাময়িক শ্বাসকষ্ট কমানোর জন্য, যেটা আমরা সলবুটামল গ্রুপ, এটা মাঝে মধ্যে নিলে হয়। আরেকটা হলো আপনার স্টেরয়েড। বাজারে অনেকগুলো স্টেরয়েড আছে যে রেগুলার নিতে হয়। তো রোগীরা যেটা অনেক সময় আমাদেরকে না বলার কারণে হোক বা না জানার কারণে হোক উল্টাটা করে, যেটা সলবুটামল, যেটা মাঝে মাঝে নেওয়া দিতে পারে, সেটা কম দামা, এটা সবসময় নেয়। আর যে স্টেরয়েড ইনহেলার যেটা রেগুলার নেওয়ার কথা, সেটা মাঝে মধ্যে নেয়। এটা যেন না করে, অবশ্যই আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ বুঝে নিতে হবে, এটা বুঝে নিতে হবে। 3 নম্বর হলো কোনটা আগে, যেমন একজন রোগী উনি দুইটাই নিচ্ছেন, তাহলে কোনটা আগে নেবেন, এটা ভুল করে। কিন্তু সবসময় কিন্তু সলবুটামলটা আগে নিতে হবে এবং তার 5-10 মিনিট পরে আপনার অন্য ইনহেলার, যেটা স্টেরয়েড ইনহেলার, যেটা হলুদ রঙের, এটা পরে নিতে হবে। এগুলো একটা। আরেকটা ইনহেলার কদিন নেবেন, মান্থস টুগেদার, ইয়ার্স টুগেদার, তাহলে ওনারা ভালো থাকবেন। কিন্তু ইনহেলার যে স্টেরয়েড ইনহেলার মাঝে মাঝে নেওয়া হয়, তাহলে কিছুদিন ব্যবহার করে আবার ছেড়ে দিলেন, আবার যখন সমস্যা হবে ব্যবহার করবেন, তাহলে আবার আর ভালো হবে। আচ্ছা, তো আসলে এই বিষয়টা উচিত হবে একজন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো, নিয়ম মতো অবশ্যই ব্যবহার করা। আরেকটা হলো ইনহেলার কেমনে নিতে হয়। আমরা যেমন ডাক্তারদের উচিত এটাকে রোগীদেরকে শেখানো, এই দায়িত্বটা কিন্তু ডাক্তারদের উপরে, যারা নার্সিং বা ফার্মাসিস্টদের উচিত, আর রোগীদের উচিত এটাকে শিখে নেওয়া এবং প্র্যাকটিস করা। কারণ আপনি ইনহেলার নিলেন, একটা ইনহেলার দাম কিন্তু 12, 14, 1500 টাকা নিলেন, এটা চাপ দিলেন, সব চলে গেলে বাতাসে, কোনো লাভ হলো না। সুতরাং জায়গা মতো বুঝতে হবে। এবং এক সময় রোগী নিজেই হয়তো এটা বলবেন যে আমি ইনহেলার ব্যবহার করছি কিন্তু আমার কাজ হচ্ছে না। ওষুধ যদি খাই আমি, বমি করে ফেলে দিই, ওষুধে কাজ হবে না। ইনহেলার এক অবস্থা, ইনহেলার নিল কিন্তু জায়গা মতো ঢুকলো না, তো সেই ইনহেলার কোনো কাজ হচ্ছে না। তো সুতরাং এই হলো ইনহেলার সম্বন্ধে মোটামুটি একটা রোগীদের জন্য আমার পরামর্শ। স্যার চমৎকার বলেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে, অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ এবং এনটিভির সমস্ত দর্শক এবং শুভবন্ধুকে ধন্যবাদ এবং নববর্ষের আবারও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে এই শীতে কি কি সাধারণ রোগব্যাধি হয় এবং কিভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে, সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আমাদের আজকের অতিথি আমাদের জানালেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি বাকি আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। ওয়ান লেগ বোট পোজ। বোট পোজের ম্যাক্সিমাম মুভমেন্ট হচ্ছে ব্যাক বেন্ডিং পোজ। ব্যাক বেন্ডিং পোজ যে কোনো লোয়ার ব্যাক ইনজুরির জন্য সবাই বলবে ইটস এ ভেরি সেফ মুভমেন্ট, কিন্তু আমরা কিন্তু শুধু ব্যাক পোজ এবং ফ্রন্ট পোজ দুটো কম্বিনেশন করছি। দ্য রিজন ইজ ব্যাক পোজের যে জিনিসটা হয়, এটা শুধুমাত্র লোয়ার ব্যাকটা স্ট্রং হয়, ফ্লেক্সিবল হয় না। কিন্তু এই জন্য আমরা যে জিনিসটা করলাম, প্রথমে এক্সারসাইজের মাধ্যমে আমরা লোয়ার ব্যাকটাকে একটু ফ্লেক্সিবল করলাম, ওয়ার্ম আপ করলাম। এখন যে জিনিসটা করবো, এটাকে আমরা স্ট্রং করব। এখন কেন ফ্লেক্সিবিলিটির পরে আমাদের স্ট্রং করতে হয়? কারণ আমরা যদি প্রথমে জিনিসটা স্ট্রং করে ফেলি, এরপর যদি আমরা সামনের কোনো করাই মুভমেন্ট করে, হোয়াট উইল হ্যাপেন, ওই জায়গাটা আবার কিন্তু উইক হয়ে গেল। কারণ ফ্লেক্সিবল মাসল ইজ এ উইকার মাসল। এই জন্য আমরা ওয়ার্ম আপ করার পরে আমরা যে জিনিসটা করি, উই মেক ইট স্ট্রঙ্গার। এখন স্ট্রঙ্গারের জন্য যে জিনিসটা করতে হবে, কন্ট্রাকশন এক্সারসাইজ লোয়ার ব্যাকের জন্য। আমরা কম্বিনেশন করব হাউ টু মেক ইট অ্যাজাইল অ্যান্ড হাউ টু মেক ইট স্ট্রঙ্গার। এখন আমরা প্রত্যেকটা এক্সারসাইজের মাধ্যমে বলবো কোনটা স্ট্রঙ্গার করছি, কোনটা ফ্লেক্সিবল করছি, কোনটা রিল্যাক্স করছি। তাহলে বুঝবেন যে আমরা কীভাবে বেনিফিটটা পাচ্ছি। এখন আমরা দেখাবো কীভাবে যে ওয়ান লেগ বোট পোজটা করতে হচ্ছে। খেয়াল করবেন যে এক্সারসাইজটা কিন্তু আমরা ফোকাস করবো লোয়ার ব্যাকটা কীভাবে স্ট্রং করা যায়। ওকে, বাথরুম রেডি? ওকে, উপরে শুয়ে পড়ুন। ওকে, ব্রিথ ইন। ব্যাক বেন্ডিং যে কোনো এক্সারসাইজের সময় যেটা করতে হবে, আপনি অলওয়েজ ব্রিথ ইন। এটা সবসময় খেয়াল রাখবেন যে উল্টা দিকে যখন আপনি ঝুঁকছেন, উল্টা দিকে, তখনই আপনি ব্রিথ ইন করবেন। সামনের দিকেগুলো ব্রিথ আউট। ওকে, যখন সে উঠলো, মাথা উঠে গেল, এক পা উঠল, অল্টারনেটিভলি। ওকে, ডাউন। এখন কিন্তু ব্রিথ আউট। ওকে, ব্রিথ ইন। এটা এখানে হচ্ছে আপনি 2 to 3 সেকেন্ড পজ আপনার সুবিধা মতো। ওকে, ব্রিথ আউট, ব্রিথ ইন। এক্সারসাইজটা করার সময় যে জিনিসটা হচ্ছে, আপনার স্পাইনটা কন্ট্র্যাক্ট হচ্ছে, লোয়ার ব্যাকে যেসব মাসেলগুলো থাকে কন্ট্র্যাক্ট হচ্ছে, হিপ মাসেল কন্ট্র্যাক্ট হচ্ছে। এই কন্ট্রাকশন মানে হচ্ছে ইউ আর গেটিং মোর স্ট্রঙ্গার মাস্কুলারলি এবং জয়েন্টলি। ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। একটা জিনিস খেয়াল করবেন, এক্সারসাইজের সময় অনেক সময় দেখা যাবে আপনার নিটা ভেঙে যাবে। ট্রাই করবেন নিটা স্ট্রেট অবস্থায় যতটুকু উঠানো যায়, যদি 1 ইঞ্চি উঠতে পারে দ্যাটস ইম্পর্টেন্ট। কিন্তু নিটা ভেঙে বেশি পা উঠানোর চেষ্টা করবেন না,
তাহলে কিন্তু যে জিনিসটা হবে আপনার ইনজুরি লেভেলটা বাড়বে, মানে এটা আমরা বলি যে হাইপার স্ট্রেচড আউট হয়ে যাবে। যাতে হাইপার স্ট্রেচ আউট না হয়, নিটা স্ট্রেট রেখে আপনার যতটুকু ফ্লেক্সিবিলিটি অথবা যতটুকু মাস্কুলার মানে মুভমেন্ট আপনাকে করবে, মানে অ্যাকসেপ্ট করবে, অটুকুই করবে। এখন আবার দেখুন জিনিসটা আমরা কীভাবে করছি। ওকে, ব্রিথ ইন, আউট, ব্রিথ ইন, আউট, ওকে, আউট। Okay, this will be the second movement for the maintenance phase. এটাকে আমরা বলেছি one leg both pose. এক্সারসাইজের মানে লোয়ার ব্যাক ছাড়াও there will be lots of benefit. কিছুটা ইনডাইরেক্টলি আপনি বেনিফিট পাবেন হচ্ছে আপনার আপার ব্যাকে। At the same time it will be আপনি যেটা হবে আপনার pelvic floor muscle, abdominal muscle এগুলোর খুব কন্ট্রোল চলে আসবে। At the same time the hip muscle will be more active and the thigh muscle is also been active and the hamstring muscle কিন্তু অ্যাক্টিভ হচ্ছে ছোটো ছোটো ইয়েতে জায়গায়। স্ট্যাবিলাইজিং হিসাবে অন্যান্য প্রত্যেকটা জায়গা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এবং যেহেতু আমরা পুরো মুভমেন্টটা করছি হচ্ছে থ্রু দ্য মুভমেন্ট অফ দ্য স্পাইন ইজ অলসো গেটিং স্ট্রঙ্গার। প্রিয় দর্শক, শিশুর মেধা বিকাশে খাবার দাবারের ভূমিকা কি, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। সন্তান হওয়ার পরে অনেক পিতামাতারই একটা বিষয়ে চিন্তিত থাকেন কিভাবে বাচ্চাদের মেধা বিকাশ করা যায়। তো শুধুমাত্র চিন্তিত হলেই চলবে না, আমাদেরকে জানতে হবে কোন ধরনের খাবারগুলো এই মেধা বিকাশে সাহায্য করে থাকে। এবং আমরা সবসময় চিন্তা করি যে কোনো মেডিকেশন দিয়ে এটা করা যায় কিনা। সহজেই যদি কোনো খাবার থেকে মেধা বিকাশ হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখব যে সহজেই পুষ্টিযোগ্য যে খাবারগুলো সেগুলো আমরা নিব। এতে কিছু কিছু খাবার সাহায্য করে থাকে, প্রধানত সিরিয়ালের মধ্যে ওটমিল, যেটি কনস্টিপেশন দূর করে এবং হাই ফাইবার সমৃদ্ধ, এতে আয়রনও রয়েছে। আয়রন বাচ্চাকে যথেষ্ট সজাগ থাকতে সাহায্য করে। সকালের নাস্তায় যদি বাচ্চাকে ওটমিল খাওয়ানো হয় তাহলে এটি একটি যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাবার। এছাড়া রয়েছে মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, ওমেগা 3, যেটি স্মৃতিশক্তি তৈরি করতে সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে তৈরি করে এবং যথেষ্ট স্মৃতিশক্তি ধরে রাখতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে মাছে, তাকে বলা হয় ডিএইচএ, যা ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড। বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে ডিএইচএ এবং আমরা সাপ্লিমেন্ট হিসেবে ডিএইচএ নিয়ে থাকি। কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকি এবং সন্তানের প্রতিদিনের খাবারে যদি আমরা মাছের ভাগ রেখে থাকি তাহলে কিন্তু এই ডিএইচএর অভাব পূরণ করা যায়। আরেকটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে দই। প্রতিদিন অন্তত একবেলা যদি বা সন্তানকে দই খাওয়ানো হয় তাহলে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং যারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বাচ্চাকে যথেষ্ট প্রাণবন্ত রাখে। যেসব বাচ্চা চঞ্চল থাকে ক্যালসিয়ামের কারণে, বাদাম একটি অন্যতম খাবার। বিকেলের নাস্তায় কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ডেজার্ট আইটেমে বাদামটা দিতে পারি, যেটাতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এটিও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্ত যদি আমরা বাচ্চাদের প্রোটিন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রতিদিনের মেনুতে রাখি তাহলে কিন্তু বাচ্চাদের সহজেই মেধা বিকাশে সহযোগিতা হয় এবং বাচ্চাদের শুধুমাত্র মেধা বিকাশ করলেই চলবে না, স্মৃতিশক্তি যেন ধরে রাখতে পারে সেই ব্যাপারটিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সবজি এবং ফল যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, সেই ফলগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় রাখি, যেমন ব্লুবেরি বা স্ট্রবেরি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 সমৃদ্ধ, যা শর্ট টার্মের মনোযোগ ধরে রাখতে বাচ্চাদেরকে সাহায্য করে থাকে। ড্রাই ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং যেমন হলো চেরি এবং কিশমিশ। আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের টিফিন এবং ডেজার্ট আইটেমে কিন্তু কিশমিশ দিতে পারি এবং এই আয়রন কিন্তু বাচ্চাকে সজাগ থাকতে সাহায্য করে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটি আমরা বাচ্চাদের ডিম থেকে পেয়ে থাকি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কলিন, যা শরীরে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি অ্যাসিটোকোলিন না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের সঠিকভাবে ব্রেনের বৃদ্ধি হবে না। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্তই কিন্তু বাচ্চাদের সঠিকভাবে মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে। এই সময়গুলোতেও যদি আমরা পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো সঠিক পরিমাণে দিতে পারি প্রতিদিনের খাদ্য তালিকায় তাহলে কিন্তু মায়েদের এই সমস্যাগুলো থাকবে না যে আমার বাচ্চা কিছু মনে রাখতে পারে না এবং সহজে পড়ালেখা ভুলে যায়। অনেক মায়েরা যেটা করে থাকেন যে সকালে বাচ্চাদেরকে স্কুলে ব্রেকফাস্ট না করিয়ে পাঠান। আমি তাদেরকে বলবো যে অবশ্যই বাচ্চার সকালের খাদ্য তালিকা ঠিক থাকতে হবে এবং সেখানে একটি সিরিয়ালের সাথে যদি আপনি কিছু ড্রাই ফ্রুটস মিক্সড করে দেন তাহলে বাচ্চা যখন স্কুলে যাবে সকালে সে কিন্তু মনোযোগ দিতে পারবে সেই লেখাপড়ায় এবং সে কিন্তু স্কুল থেকে সঠিকভাবে সেই পড়ালেখা তুলে আনতে পারবে এবং আপনাকে সহযোগিতা করতে পারবে। কারণ মায়েরা কমপ্লেন করে থাকেন যে বাচ্চা স্কুল থেকে আসার পরে টিচার কী
পড়িয়েছে সেই কথাটিই কিন্তু বাচ্চা বলতে পারে না, এবং এটা কিন্তু পুরোটাই নিউট্রিশনাল ল্যাকিংস, এবং এক্ষেত্রে কিন্তু পিতামাতাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। শীতকালে ত্বকের রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, তাই এই সময় ত্বকের যত্ন নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: ব্যাকটেরিয়াকে কিল করার জন্য বা গ্রোথটাকে ইনহিবিট করার জন্য যেই সমস্ত মেডিসিন আমরা ব্যবহার করে থাকি সেগুলোই অ্যান্টিবায়োটিক। অর্থাৎ শিশুদের যে সমস্ত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য যেই অসুখগুলো হয়ে থাকে, যেমন বিভিন্ন ধরনের প্রদাহ, শ্বাসতন্ত্রের প্রদাহ, যেমন নিউমোনিয়া, ওটাইটিস মিডিয়া, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, অথবা অন্যান্য ইনফেকশন যেমন মূত্রনালীর ইনফেকশন, অথবা টাইফয়েড জাতীয় জ্বর, অথবা মেনিনজাইটিস ইত্যাদি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য শিশুদের ক্ষেত্রে আমরা যেই ওষুধগুলো প্রয়োগ করে থাকি এগুলি হচ্ছে শিশুদের জন্য অ্যান্টিবায়োটিক। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।